তো পার্ট থ্রিতে আমরা আজকে দেখবো যে হোম মেনুর অধীনে যে প্যারাগ্রাফ ট্যাবটা আছে, তো এই প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে যা কিছু আছে সেগুলোর ব্যবহার দেখবো। তো প্রথমে যদি আমরা দেখি, তো এখানে রয়েছে বুলেটস। তো বুলেটস কি? তো এখানে যদি আমরা দেখি যে অনেক কিছু বুলেটস আছে, যেখানে কয়েকটা বুলেটস দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা আরো বুলেট দেখি, যে ডিফাইন নিউ বুলেট, এখানে ক্লিক করব। এরপরে যদি এখান থেকে দেখি যে এখানে আমরা স্যাম্পল দিতে পারবো, হ্যাঁ। এরপর চাইলে পিকচারও আমরা দিতে পারবো বুলেট হিসেবে। তো আগে যদি দেখি যে স্যাম্পলের এখানে, যে এখান থেকে যদি আমি চাচ্ছি যে জাস্ট এটা বুলেট হিসেবে থাকবে, হ্যাঁ, এটা। তারপরে এই যে ওকে দিলাম, এরপরে আবার ওকে দিব। এখন দেখি এই যে বুলেটটা কিন্তু চলে আসছে। এখন যা কিছু লিখবো, তারপর ইন্টার দিব, আবার চলে আসবে। এই যে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া আবার চলে আসতেছে। তো এখানে যদি আমরা লেখা শুরু করি, এভাবে কিন্তু বুলেট আসতেছে। তো এখানে বুলেট এভাবে নেওয়া যায়। তো এখানে যে বুলেটগুলো আছে সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, সেগুলো নিতে পারি এভাবে ক্লিক করে। অথবা যদি চাই যে অন্য কিছু নিব, সেক্ষেত্রে আমরা এই যে ডিফাইন নিউ বুলেট এখানে আসবো। ডিফাইন নিউ বুলেটে আসে, এখানে যদি স্যাম্পল নিতে চাই তাহলে স্যাম্পলে আসবো। এরপরে এই যে এখানে দেখা যাচ্ছে উইন্ডো, এখানে এখানে যখন আমরা এই যে ফন্ট আছে, ফন্টের এখানে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কিন্তু অনেক কিছু থাকবে। যেমন উইন্ডোজ 3 যদি নেই, এর অধীনে কিন্তু অনেক রকম বুলেট আছে। তো এই বুলেটগুলো কিন্তু আমরা তখন ইউজ করতে পারবো। তো এখানে অসংখ্য বুলেট দেখা যাচ্ছে। যে সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম, তারপরে আবার ওকে দিলাম। এখন দেখি এই যে এই বুলেটটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা নিতে পারি। আবার বুলেটের এখানে যদি আরো দেখি, তাহলে ঠিক সেম ভাবে আমরা ডিফাইন নিউ বুলেটে আসবো। যদি চাই যে পিকচারকে নিব, সেক্ষেত্রে পিকচারে ক্লিক করব। এরপরে এখানে কিছু দেখাবে, এখানে কিছু পিকচারের স্যাম্পল দেখাবে। তো আমরা যদি নিচ থেকে নিতে চাই, অর্থাৎ নিজের আমার পিসিতে আছে সেরকম একটা পিকচার নিব, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ইম্পোর্টে আসব। তো ইম্পোর্টের এখানে কোন পিকচার নিব সেটা যদি আমরা দেখি ডাউনলোডের মধ্যে কিছু আছে কিনা। আমি মনে করেন যে এটা নিয়ে নিলাম, এখানে যা পিকচার আছে সেটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, তো এরপরে ওকে, আবার ওকে। তো এখন যদি আমরা দেখি এই যে পিকচার, কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমরা যদি একটু জুম করে দেখি, তাহলে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এই যে ছবিটা কিন্তু চলে আসছে বুলেট হিসেবে। তো আমরা এরকম ভাবে চাইলে বুলেট নিতে পারি। তো নেক্সট এখন যদি আমরা দেখি যে এই জায়গায়, তো এখন পরবর্তীতে দেখবো যে নাম্বারিংটা কি ঠিক একই সেম ভাবেই। যেমন এখানে 1 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে থাকবে, যে 1 নাম্বার দিলাম, তারপর 2 নাম্বার। তো এভাবে কিন্তু নাম্বারিং দেওয়া যায়। ঠিক সেম ভাবে যদি চেঞ্জ করি, তাহলে এখান থেকে নাম্বারিং এর এখানে যাব, এবিসি এরকম ভাবে রোমান সংখ্যা ভাবে দিতে পারি। ঠিক একইভাবে ডিফাইন নিউ নাম্বার এখানে চেঞ্জ করে দেওয়া যায়। তো পরবর্তী ধাপে আসি আমরা, যে এখানে ঠিক একইভাবে যেটা দেওয়া আছে যে কারেন্ট নিউ লিস্ট, এটা বিভিন্নভাবে লিস্ট এগুলো নেওয়া যায়। তো পরবর্তী আমরা যে ধাপে আসি, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এইখানে এমএস ওয়ার্ডে মোড আছে 4টা অ্যালাইনমেন্ট। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আইকনটা বোঝাই যাচ্ছে যেখানে লেফট দিকে সমান আছে, রাইট দিকে অসমান। আর এটাতে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল+E। তো এখানে কি হবে? মাঝখানে থাকবে। এরপরে এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ রাইট ডান পাশটা সমান থাকবে, বাম পাশটা কিন্তু অসমান। এখানে কিছু স্যাম্পলই বোঝা যাচ্ছে। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল+R। আর এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল+J কিবোর্ড শর্টকাট। এটা লক্ষ্য করা যাচ্ছে যে এটা হচ্ছে দুই পাশেই সমান, এই পাশটাও সমান, এই পাশটাও সমান। তো এখন দেখি আমরা দুইটা প্যারাগ্রাফ নিলাম। এখন যদি আমরা খেয়াল করি এখান থেকে, যে আচ্ছা এটাকে একটু কপি করে নেই। তো কপি করে আবার এই জায়গাটাতেই আমি পেস্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন যদি আমরা দেখি, একটু খেয়াল করি, হ্যাঁ, তো এই পাশটা কিন্তু বাম পাশটা সমান আছে, কিন্তু ডান পাশটা কিন্তু অসমান রয়েছে। তো এই স্যাম্বলটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে? বাম পাশটা সমান, ডান পাশটা অসমান, অর্থাৎ কন্ট্রোল+L লেফট অ্যালাইনমেন্ট। এরপরে যদি এটাইতে চাপি, তাহলে কিন্তু এটা সেন্টারে থাকবে। এখানে বেশি বলে বোঝা যাচ্ছে না, তো আমি যদি একটা ইন্টার দিয়ে নেই, এখন দেখেন এটা কিন্তু মাঝখানে রয়েছে। তো এইভাবে কিন্তু এটা সেন্টার অ্যালাইনমেন্ট করা যায়। তো কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল+E।
এরপরে যদি দেখি যে কন্ট্রোল প্লাস আর, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। তো এটা চাপলে কি হবে, রাইট পাশটা সমান থাকবে, অর্থাৎ এই যে ডান পাশটা সমান, লেফট পাশটা কিন্তু অসমান। এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো জাস্টিফাইয়ে কি হবে, জাস্টিফাই দুই পাশেই সমান হবে, যে বাম পাশটাও সমান ডান পাশেও সমান। কন্ট্রোল প্লাস জে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস জে। তো কারো যদি শর্টকাটগুলো মনে না থাকে তাহলে কি করবেন, এখানে মাউস পয়েন্টারটা ধরে থাকবেন, তাহলে কিন্তু নিচের দিকে অ্যালাইন টেক্সট লেফট কন্ট্রোল প্লাস এল, ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেটা থাকবে। যেমন এখানে সেন্টারের এখানে কন্ট্রোল প্লাস ই সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্লাস আর, জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে। তো অ্যালাইনমেন্ট আশা করি যে বুঝতে পারছেন। এরপরে আসি লাইন স্পেসিং। তো লাইন স্পেসিংটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা এমন হয় যে কিছু কাজ করতে করতে কোনো একটা কাজ 2-3 পেজ পর্যন্ত চলে যায়। হ্যাঁ, তো এই 2-3 পেজ থেকে আমরা কেমনে এক পেজে নিয়ে যাব, যেমন এই কাজটাকেই যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমি আরো কিছু নিচ্ছি, লেখা নিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা, এই কাজটাতে কিন্তু 2টা পেজে চলে গেছে, অর্থাৎ এই পেজেও আছে, এই পেজে 2 পেজে আছে। তো এমন হয়ে যেতে পারে যে আমাকে এক পেজেই আটাইতে হবে, এক পেজেই নিতে হবে, তো এই 2 পেজের অংশটা এক পেজেই হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এখন দেখি যে এই পেজে কিছু অংশ আছে, সেক্ষেত্রে আমরা পুরোটাকে সিলেক্ট করব কন্ট্রোল প্লাস এ চেপে। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো এই যে লাইন স্পেসিং এ, লাইন স্পেসিং এ আসার পরে 1.5 আছে, এটাকে কি করে দিব, 1 করে দিব। এরপরে আবার এখন যদি দেখি, এখন কিন্তু কিছুটা শুধুমাত্র 2টা লাইন আছে। এরপরে আবার চলে আসে লাইন স্পেসিং এ, আসার পরে এইখানে যে আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই জায়গাটাতে ক্লিক করব, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এখানে যদি আমি ক্লিক করি, এখন একটু নিচের দিকে খেয়াল করে দেখেন 2 পেজের অংশটা সব কিন্তু এক পেজের মধ্যেই কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু লাইন স্পেসিং এর কাজটা অনেক মোস্টলি ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু লাইন স্পেসিং এর কাজটা করতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে যদি আমরা দেখি এই জায়গাটাতে শেডিং, হ্যাঁ, যেমন শেডিং এর ক্ষেত্রে আমরা কেমন কি করব, যেমন এখানে যদি দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলাম, এইখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসেবে কিন্তু এগুলা লেখার প্রয়োজন হবে, এখানে কিন্তু নিচে লিখবো। তো এখন এই যে একটা হেডিং নিলাম, সাপোজ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে হেডিং হিসেবে আছে, তো এই হেডিংটাকে আমাদের কি করব, কালার করার প্রয়োজন পড়ে, তাহলে কি করব, শেডিং কালার। তো শেডিং এ আসবো, আসার পরে এইখান থেকে কালার চুজ করব যে কোন কালারটা আমি দিতে যাচ্ছি, যে মনে করি এই কালারটা আমি দিব, তাহলে এই কালারটা আমি নিয়ে নিলাম। এভাবে কিন্তু পুরোটাই কালার হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু শেডিং কালার আমরা নিতে পারি। এছাড়াও শেডিং কালারের এক বিশেষ ব্যবহার হচ্ছে টেবিলের ক্ষেত্রে। কারণ আমাদের যদি এখানে টেবিল থাকে, যে ইনসার্টের এখানে করে আমি কয়েকটা টেবিল নিয়ে নেই, তো এই যে টেবিল যদি থাকে, তো টেবিলের মধ্যে যে লাইন হেডিংটা থাকে, উপরে যে ফিল্ডটা থাকে, যে এই ফিল্ডটাকে কালার করতে হয়, সেক্ষেত্রে কোন কালার নিব আমরা, অবশ্যই হোমের এখান থেকে শেডিং কালার নিতে হবে। এই যে শেডিং কালারে আসে, জাস্ট একটা কালার নিয়ে নিলাম, এখানে কিন্তু এখন এই যে কালার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সেইভাবে কিন্তু শেডিং কালার আমাদের নিতে হবে। এরপরে যদি দেখি আমরা, এর পাশে আছে বর্ডার। যেমন এই লেখাগুলা যে আছে, এই লেখার মধ্যে যদি বর্ডার দিতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে বর্ডারে আসি, আসার পরে এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে। তো এটা যদি আমি আউটসাইড বর্ডার দিই, তাহলে শুধু যতটুকু অংশ সিলেক্ট করছি তার কিন্তু চতুর্দিকে এটা বর্ডার হয়ে গেছে। এরপরে আবার সিলেক্ট করলাম, হ্যাঁ, এরপরে আবার সিলেক্ট করে এখন যদি আবার বর্ডারে যাই, যাওয়ার পরে অল বর্ডার যদি করে দিই, তাহলে কি হবে, আমার যতগুলা অর্থাৎ স্পেস আছে, যদি আলাদা আলাদা করে লাইন নিতাম, আমি যদি এখানে আলাদা করে লাইন নিতাম, যে ইন্টার দিতাম, এখন দেখি যে এখানে ইন্টার দিচ্ছি, আলাদা আলাদা করে কিন্তু প্রতিটা লাইনের প্রতিটা কিন্তু আলাদা আলাদা করে বর্ডার হচ্ছে। তো এইভাবে কিন্তু নেওয়া যাবে। যেমন এটা পুরাটাই কিন্তু ইন্টার নাই, পুরাটার মধ্যে ইন্টার দেওয়া হয় নাই, এটা কিন্তু পুরাটাই একটা প্যারাগ্রাফই আছে, এই জন্য এখানে একটাই বর্ডার আছে সম্পূর্ণ অংশটাতে। আবার যদি এখানে ইন্টার দেওয়া হতো, ইন্টার চাপা হতো, তাহলে কিন্তু এখানে বর্ডার চলে আসতো। তো এইভাবে বর্ডার দেওয়া যায়। এছাড়াও টেবিলের ক্ষেত্রে বর্ডার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে পুরো টেবিলটাকে সিলেক্ট করব, এরপরে যদি এখান থেকে বর্ডারটাকে তুলে দেই, নো বর্ডার, তাহলে এখন একটু লক্ষ্য করি এই যে এখানে কিন্তু কোনো বর্ডার নাই, অথচ এখানে টেবিলটা কিন্তু আছে। তো এইভাবে আমরা কিন্তু বর্ডার দিতে পারি। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এইখানে আছে ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট। তো এখানে আমাদের অর্থাৎ কোনো একটা লেখাকে যদি আমরা ডান দিকে সরিয়ে নিতে চাই, তাহলে কি করব, এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিক্রিজ আর একটা ইনক্রিজ অর্থাৎ হচ্ছে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে লাইন স্পেসিংটা এটা বৃদ্ধি পাবে। আর যদি এটা চাপি, ডিক্রিজ চাপি, তাহলে এটা কিন্তু কমে যাবে। তো এইভাবে, আর যেটা আমরা ট্যাব চেপে করি, যে ট্যাব দেওয়ার পরে যে এইভাবে কিবোর্ড থেকে ট্যাব চাপার পরে এইভাবে যায়, ঠিক এইভাবে কিন্তু
ডিক্রিজ ইনডেন্ট অ্যান্ড ইনক্রিজ ইনডেন্ট আমরা নিতে পারি। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্টিং, তো শর্টিংটা কিসের ক্ষেত্রে কাজে লাগবে, যেমন এখানে আমি মনে করি যে এখানে নাম্বার নিয়েছি 1, তারপরে নিয়েছি 4, এরপরে নিয়েছি 5, এরপরে নিয়েছি 2, এরপরে নিলাম 3। তো এটাকে কিন্তু শর্টিং করার প্রয়োজন পড়ে। শর্টিংটা কি, যেমন এটা সিরিয়াল নাই, এটাকে সিরিয়ালি করার প্রয়োজন পড়ে, তাহলে যেন 1 এর পরে 2 আসে, তারপরে 3, 4 এভাবে আসে সিরিয়ালি। তো শর্টিং করতে হবে এক্ষেত্রে। শর্টিং তো সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য এই যে সিলেক্ট করার পরে শর্টিংয়ে ক্লিক করব। এরপর এটা কোন অনুযায়ী হবে, কলাম 1কে শর্টিং করবে। এইদিকে যা আছে তাই থাকবে, কিছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখন যদি আমরা দেখি যে 1 2 3 4 5 পর্যন্ত চলে আসছে, আবার এমনও হতে পারে যে 5 4 3 2 এরকম করে হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবার একইভাবে শর্টিংয়ে আসবো। তারপরে নাম্বার অনুযায়ী, এটা কলাম 1 হবে, নাম্বারের অনুযায়ী হবে। এটা আমরা দিব যে ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং, এটা শুধু ডিসেন্ডিং করে দেবো, এই জায়গাটাতে শুধু চেঞ্জ করে দেবো, ডিসেন্ডিং থেকে দেন বাই অ্যাসেন্ডিং হবে। তারপরে ওকেতে ক্লিক করবো। এখন যদি আমরা দেখি যে 5 4 3 2 1 এভাবে কিন্তু উল্টা করে চলে আসছে। তো এভাবে নাম্বারের ক্ষেত্রেও আমরা শর্টিং করে নিতে পারি, যে ABCD আকারে। যেমন আমরা কোনো কন্টাক্ট যখন খুঁজি, সেক্ষেত্রে এর সিরিয়ালগুলো আগে আসে, তারপরে বি এর সিরিয়াল, তারপরে সি এর সিরিয়াল, ঠিক এরকমভাবে আমরা সিরিয়ালটাকে শর্টিং করে নিতে পারি। তারপরে যদি আমরা দেখি এই জায়গায় যে অংশটা আছে, এটা তেমন কোনো কাজ নাই। যেমন কোনো একটা অংশকে সিলেক্ট করলাম, এখানে দিলে এটা কিন্তু চলে আসে, তো এর তেমন কোনো কাজ নাই। এরপরে আমরা মোস্ট যেটা কাজ, সেটা হচ্ছে এই জায়গায় যেমন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, চেঞ্জ স্টাইল, তেমন এটা লাগবে না। তো ফন্ট, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আর হচ্ছে সিলেক্ট, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা যদি দেখি কোনো কিছু খোঁজার জন্য, ঠিক আছে, তো এইদিকে আমি সাপোজ একটা মনে করলাম যে কুইক, কুইক কথাটা কতবার আছে সেটা আমরা খুঁজবো, তাহলে আমরা ফাইন্ডে যাব। হ্যাঁ, ফাইন্ডে ক্লিক করব। এরপরে এই যে নেভিগেশন আমরা দেখতে পাচ্ছি, নেভিগেশন এখান থেকে আমরা যেতে পারি, অথবা এখান থেকে এই যে ড্রপডাউনটা দেখতে পাচ্ছি, এখানে আসবো, আসার পরে এই যে অ্যাডভান্স ফাইন্ড এই অপশনে ক্লিক করব। এরপরে এই যে ফাইন্ড ওপেন হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ডে শর্টকাট ভাবে যেতে পারি যে Ctrl+F চেপে, ঠিক আছে। তো ফাইন্ড কাকে খুঁজবো, কুইক, QUIC, কুইক বানানটা এখানে লিখে নিব, কুইক। এই কুইক কথাটা কতবার আছে, এই কুইক কভারটা কোথায় কোথায় আছে সেটা খুঁজবো। সেক্ষেত্রে আমরা যদি পুরাটাকে একেবারে খুঁজি, তাহলে রিডিং হাইলাইট যে আছে এখানে আসবো, হাইলাইট অল এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, তারপরে আমরা ক্লোজে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে সব কিছু যেখানে যেখানে কুইক আছে সেখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে। যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কয়েক জায়গায় আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কোনো কিছুকে ফাইন্ড করতে পারি, যেমন কুইক। হ্যাঁ, তো কুইক কিন্তু আমরা খুঁজে নিয়েছি, এটা হচ্ছে ফাইন্ড। এরপরে যদি আমরা দেখি যে রিপ্লেসটা কি জিনিস, তো রিপ্লেসে আমরা আসি, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+H, নিচের দিকে খেয়াল করেন Ctrl+H, আবার ফাইন্ডের এখানে Ctrl+F, এভাবে কিন্তু শর্টকাটগুলো দেখে নেবেন। তো রিপ্লেসে আসি, এই যে আমি খুঁজতেছি কি, কুইক। এখন রিপ্লেসের এখানে দুইটা অংশ, এক হচ্ছে ফাইন্ড হোয়াট, আর একটা হচ্ছে রিপ্লেস উইথ। ফাইন্ড হোয়াট হচ্ছে, অর্থাৎ আমরা যাকে রিপ্লেস করব সেই অংশটাকে আগে খুঁজে নিতে হবে, এরপরে সেই যেই অংশ যাকে রিপ্লেস করব তার পরিবর্তে কি হবে সেটা আমরা রিপ্লেস উইথে যাব। যেমন আমাদের যে ওয়ার্ডটা ছিল কুইক, যেমন মনে করি কুইক, QUICK, এই কুইকের পরিবর্তে মনে করি যে ডগ হবে, তাহলে এখানে DOG, ডগ দিব। অর্থাৎ যেই অংশটা পরিবর্তন হবে সেটা হবে ফাইন্ড ওয়ার্ডের জায়গায়, আর যা পরিবর্তিত ওয়ার্ডটা কি হবে, হ্যাঁ, পরিবর্তিত ওয়ার্ডটা বসবে রিপ্লেস উইথের জায়গায়। যেমন কুইককে চেঞ্জ করে আমরা ডগ করব, এই জন্য যাকে চেঞ্জ করবো সেটা হবে ফাইন্ড ওয়ার্ডের জায়গায়, আর যেটা হবে সেটা দিব রিপ্লেস উইথের জায়গায়। দেওয়ার পরে আমরা যদি সবগুলাকেই করি তাহলে রিপ্লেস ওলে ক্লিক করব, আর যদি একটা একটা করে খুঁজে করি, চেঞ্জ করি, তাহলে কিন্তু রিপ্লেসে ক্লিক করবো। যেমন আমি দেখাই যে এখানে আগে ফাইন্ড নেক্সটে ক্লিক করব, একটা খুঁজে পাইছে, এই যে এটাকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, তো এই অংশটাকে খুঁজে পেয়েছে। তো এখন ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি, পরবর্তীটা কিন্তু খুঁজে পেয়েছে। ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি, এই অংশটাকে কিন্তু খুঁজে পেয়েছে। তো এখন এটাকে যদি রিপ্লেসে ক্লিক করি, দেখেন এই অংশটা কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি, এই যে এখানে কিন্তু একটা খুঁজে পেয়েছে, এটাকে যদি রিপ্লেস করি, রিপ্লেস, তাহলে কিন্তু এখানে রিপ্লেস হয়েছে। তো আমি যদি চাই যে রিপ্লেস অল, তাহলে যতগুলো আছে সবগুলাকে রিপ্লেস করে দিবে। ওকে, ওকে, তারপরে ক্লোজ করে দিই। এখন দেখেন যে জায়গায় যেমন এখানে ডগ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে প্রথমে যেগুলো ছিল সেগুলো যদি একটু খেয়াল করি, হ্যাঁ, তাহলে দেখবো যে যেমন এই জায়গায় এই যে ডগ চলে আসছে। তো এইভাবে কিন্তু সবগুলাই 6টা মোড চেঞ্জ করছে, সবগুলাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
তো এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এরপরে আসে সিলেক্ট। এই সিলেক্টটা কি কাজে আসে, যেমন এখানে আছে সিলেক্ট অল, যেমন আমরা কন্ট্রোল এ চেপে পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ চেপে, তো এখানে আমরা সিলেক্টে এসে যদি সিলেক্ট অলে ক্লিক করি তাহলে কিন্তু পুরোটাই একেবারেই সিলেক্ট হয়ে যাবে, যে পুরো অংশটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন আবার সিলেক্টের এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট সিলেক্ট। এই অবজেক্ট সিলেক্টটা কি, অবজেক্ট বলতে এখানে হতে পারে সেটা টেবিল, হতে পারে কোনো পিকচার, অথবা হতে পারে কোনো ক্লিপ আর্ট। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটা শেপস নেই, অথবা হতে পারে শেপস, যে ইনসার্টে আসার পরে আমরা একটা শেপস নিব, এই শেপসটা নিলাম, নেওয়ার পরে এইখানে যদি আমি দেখি এই শেপটাকে যদি বিহাইন্ড টেক্সট করে দেওয়া যায়, অর্থাৎ এটা পরে পরবর্তী ক্লাসে যাব যে বিহাইন্ড টেক্সট, রাফ টেক্সট এটা কি জিনিস, এটা এখন যদিও বুঝবে না, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমাকে বলতে হচ্ছে এটা। তো ফরম্যাটে আসবো, আসার পরে এখানে অথবা এটাকে রাইট ক্লিক করে যদি সেন্ড টু ব্যাক করে দেই, হ্যাঁ, অথবা রাফ টেক্সটে আসে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিই, এরপরে যদি এটাকে ধরতে যাই, দেখেন তো এই শেপটাকে ধরা যাচ্ছে, হ্যাঁ, ধরতে কিন্তু সমস্যা হচ্ছে, এই শেপটাকে কিন্তু ধরা যাচ্ছে না। তো শেপটাকে সহজেই ধরার জন্য কি করব, সিলেক্টে আসবো, আসার পরে সিলেক্ট অবজেক্টে আসবো, আসার পরে এখন যদি দেখি, এই যে দেখেন এখন কিন্তু ক্লিক করলেই এটা কিন্তু ধরা যাচ্ছে, দেখেন সহজেই কিন্তু নিয়ে গেলাম। তো এইভাবে অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমাদের সিলেক্ট অবজেক্টে যেতে হবে, আর পুরোটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অলে ক্লিক করতে হবে। এইটুকুই কাজ ছিল। তো আশা করি সকলে ক্লাসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।